হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। সামনেই তোমাদের ফুড এসআই এবং ক্লার্কশিপের এক্সাম। ফুড এসআই এক্সামের ডেট ঠিক হয়ে গেছে, তাই তোমাদের জন্য একদম অথেন্টিক, একদম সঠিক প্রিপারেশন আমাদের জেন স্টাডি বাংলা তোমাদের জন্য করাচ্ছে। আজকে মিক্সড প্র্যাকটিস সেট তোমাদের করানো হবে এবং তোমাদের আলাদা আলাদা প্র্যাকটিস সেটও, হিস্ট্রি, জিওগ্রাফি আলাদা আলাদা প্র্যাকটিস সেটও চ্যানেলে করানো হচ্ছে। তোমরা অবশ্যই সেগুলো চেক আউট করবে। তো আজকে তোমাদের জন্য সেরা 30টি মিক্সড জিকে কোশ্চেন করাবো, যেগুলোর একদম ডিটেলস তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করছি। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে, কে অমিত্রঘাত পরিচিতি ছিলেন? অমিত্রঘাত নামে কে পরিচিত ছিলেন? অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার। বিন্দুসার কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশের রাজা ছিলেন বিন্দুসার। মনে রাখবে, মৌর্য বংশের রাজা ছিলেন এবং তিনি আজীবক ধর্ম গ্রহণ করেছিলেন। আজীবক ধর্ম গ্রহণ করেছিলেন। এই যে আজীবক ধর্ম, এটা তিনি গোশালের কাছ থেকে গ্রহণ করেছিলেন এবং গোশালকে, অমিত্রঘাত মানে বিন্দুসার গোশালকে বারবারা গুহা দান করেছেন। খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য বারবারা গুহা দান করেছেন। সেটা কোথায়? সেটা হলো বিহারে। সেটা বিহারে বারবারা গুহা দান করেছিলেন। ঠিক আছে। আর এই যে অমিত্রঘাত বা বিন্দুসারের সময় তক্ষশিলায় বিদ্রোহ হয়েছিল, যেটা দমন করেছিল পরে অশোক। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার জন্য তোমাদের বলে দিলাম। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বলেছে। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। আরেকটা যেটা মেইনল্যান্ডে, যদি বলে মেইনল্যান্ডে, সেটা হলো কন্যাকুমারী। কোশ্চেনে ভালো করে ফলো করবে, কি বলা হয়েছে? মূল ভূখণ্ডের কথা বলা হয়েছে নাকি একদম দক্ষিণতম বিন্দুর কথা বলা হয়েছে? কন্যাকুমারী। দেখো কন্যাকুমারী যে আছে সেটা কোথায়? সেটা তামিলনাড়ুতে এবং এই যে নর্থ, এটারও তোমাদের বলা হয়েছে দক্ষিণতম বিন্দু, এবং উত্তরতম বিন্দু যদি বলা হয় তাহলে সেটা কি লিখবে? সেটা হলো ইন্দিরা কোল। দেখো ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবে, ইন্দিরা কোল এবং এখানে ইন্দিরা পয়েন্ট। ভুল করবে না, ইন্দিরা কোল এবং ইন্দিরা পয়েন্ট। কোনোভাবেই যেন এই কোশ্চেনগুলো এক্সামে তোমাদের ভুল না হয়। নেক্সট কোশ্চেন বলেছে, সিধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? তোমরা যারা প্রিমিয়ার দেখছো অবশ্যই কমেন্ট করো, খুব তাড়াতাড়ি কমেন্ট করবে, সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? দেখো তোমরা জানো সিধু সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন। এই যে সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল? রাজমহল পাহাড়ে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। রাজমহল পাহাড়। সেটা রাজমহল পাহাড়টা, এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে রাজমহল পাহাড়টা কোথায়? রাজমহল পাহাড়টা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, রাজমহল পাহাড়। আচ্ছা, এই যে সিধু, দেখো কোনো একটা বিদ্রোহ করতে একজন নিশ্চয়ই বিদ্রোহ করতে পারবে না, তো সিধু নিশ্চয়ই ছিল না একাই। আরও সিধুর সাথে যেগুলো নাম ছিল সেগুলো মনে রাখো, কানু, তারপর চাঁদ, ভৈরব, এগুলো নাম যুক্ত ছিল। এই যে তোমার সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিল। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, খুব খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হলো, এই যে সাঁওতাল বিদ্রোহের আরেকটা নাম কি? সাঁওতাল বিদ্রোহের আরেক নাম হলো হুল বা গুরিল্লা যুদ্ধ। ঠিক আছে, অবশ্যই খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, তোমরা যারা প্রিমিয়ার দেখছো খুব ফাস্ট কমেন্ট করবে। যে সকল জীব নিজেদের খাদ্য তৈরি করে তাদেরকে কি বলা হয়?
নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করছে, এই সমস্ত জীবদের কী বলা হয়? এই সমস্ত জীবদের বলা হয় অটোট্রফ। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে যারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল তাদেরকে কী বলা হয়? খাদ্যের উপর যারা অন্যের উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় ফটো, এখানে লেখা নেই, লিখে দিচ্ছি আমি, সেটা হলো হলোট্রফিক। ঠিক আছে, হলোট্রফিক। এরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকে, এই সমস্ত জীব খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে? মুকুটমণিপুর বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপর অবস্থিত? মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মুকুটমণিপুর বাঁধ হলো কংসাবতী নদীর উপর অবস্থিত। কংসাবতী নদীর উপর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। দেখো এইখানে একটু কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেয় তাহলে তোমাকে কীভাবে কোশ্চেন করতে পারে? কংসাবতী ও কুমারী নদীর মধ্যবর্তী স্থানে, কংসাবতী ও কুমারী নদীর মধ্যবর্তী স্থানে এটা মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা 1950 খ্রিস্টাব্দে হয়েছিল। 1950 খ্রিস্টাব্দে হয়েছিল মুকুটমণিপুর বাঁধ। ঠিক আছে, এটা একটু মনে রাখবে যে মুকুটমণিপুর বাঁধ পাহাড় দিয়ে ঘেরা, যেটা মুকুটের মতন দেখতে। নেক্সট কোশ্চেন কী বলেছে? আচ্ছা, সেটা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের যে ব্যাচ আছে, যেটা বেসিক ব্যাচ, তোমরা এভাবে যদি পড়তে চাও, এভাবে একদম ডিটেলস, আমি যেভাবে ডিটেলস অ্যানালিসিস করাচ্ছি, ডিটেলস সব কিছু কোশ্চেনের ডিটেলস বলছি, এভাবে তোমরা যদি একদম শুরুর থেকে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসভাবে পড়তে চাও, তাহলে আমাদের এই যে ব্যাচ, এই ব্যাচে অবশ্যই জয়েন করতে পারো, যেখানে ম্যাথ, রিজনিং থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি তোমাদের কম্বাইন ব্যাচ করা হচ্ছে। এবং অবশ্যই ইংলিশ তোমাদের যেভাবে করা হয়েছে, কোনো ফ্যাকাল্টি তোমাদের এভাবে ইংলিশ করাবে না। ওয়ান লাইনার বা খালি ইরোর করালে ইংলিশ হয় না, একদম রুলস ওয়াইজ ধরে নাউন প্রোনাউন করানো হচ্ছে। তো এটা অফার চলছে কম্বো 599 টাকায়। অবশ্যই তোমরা যদি জয়েন করতে চাও সেটার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখিনি। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে? শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায় কোন ধর্মের সাথে সম্পর্কিত ছিল? দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা জৈন ধর্মের সাথে সম্পর্কিত ছিল। অপশন বি, জৈন ধর্মের সাথে সম্পর্কিত ছিল। এটা মনে রাখবে যে শ্বেতাম্বররা সাদা বস্ত্র পরিধান করত, এবং যে দিগম্বর সম্প্রদায় আছে এরা বস্ত্র পরিধান করতো না, এরা কোনো কাপড় পরিধান করতো না। ঠিক আছে, নেক্সট, মুদ্রা রাক্ষস এর রচয়িতা কে? মুদ্রা রাক্ষস এর রচয়িতা বিশাখা দত্ত মুদ্রা রাক্ষসের রচয়িতা। দেখো বিশাখা দত্ত এই যে মুদ্রা রাক্ষস মনে রাখবে মৌর্য সাম্রাজ্যের যে রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় সেই জন্য আলোচনা করা হয়েছে মৌর্য সাম্রাজ্যের। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের বা মৌর্য সাম্রাজ্যের যে রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় আছে সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে দিব্যজীবন বা লাইফ ডিভাইন এর লেখক কে? দিব্যজীবন বা লাইফ ডিভাইনের লেখক অরবিন্দ ঘোষ। অপশন সি, অরবিন্দ ঘোষ। নেক্সট, 2011 সালে আদমশুমারি অনুসারে কোন শহরটি ভারতের সবথেকে জনবহুল শহর হলো, সেন্সাস অনুযায়ী সবথেকে জনবহুল শহর হলো মুম্বাই। এবং এটা মনে রাখবে সবথেকে জনবহুল রাজ্য বা সবথেকে জনবহুল স্টেট হলো 2011 অনুসারে ইউপি বা উত্তরপ্রদেশ, এবং সবথেকে কম জনবহুল স্টেট হলো সিকিম। সবথেকে কম জনবহুল স্টেট হলো সিকিম। ঠিক আছে, শর্টকাটে লিখে দিলাম সিকিম। নেক্সট, সাঁচির বৃহত্তম ইটের তৈরি স্তূপ নাম্বার 1 বা বৃহৎ স্তূপটি কোন সম্রাটের সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল? বৃহৎ স্তূপটি কোন সম্রাটের সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল? সম্রাট
অশোকের সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন এ। ঠিক আছে, এখন অশোক সম্বন্ধে দু তিনটে লিপি বা অপশন কথা বলছি, যেটা আগে তোমাদের বলা হয়নি। মৌর্য সাম্রাজ্যের ছিল অশোক, এটা তোমরা একদম খুব ভালো করেই জানো। দেখো, এটা মনে রাখবে যে অশোকের পুত্র মহেন্দ্র দত্ত এবং এবং মহেন্দ্র দত্ত ও সংঘমিত্রা কন্যা ছিল সংঘমিত্রা। এই সংঘমিত্রা শ্রীলঙ্কা গিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এদেরকে অশোক শ্রীলঙ্কা পাঠিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, এবং তিনি নিজের রাজ্যে ধর্ম মহামাত্র নিয়োগ করেছিলেন, এটা একটু মনে রাখবে। আচ্ছা, আরেকটা কথা বলি অশোক সম্বন্ধে আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, এই যে তুমি সাঁচি স্তূপ দেখছো, এই যে সাঁচি স্তূপ ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট স্তম্ভ ছিল, যেটা হলো সারনাথ স্তম্ভ। এই যে স্তম্ভটা, এই স্তম্ভের মধ্যে চারটি সিংহ মূর্তি ছিল, যেটা বর্তমানে আমাদের যে ন্যাশনাল এমব্লেম আছে, ন্যাশনাল এমব্লেমে চারটি সিংহ মূর্তি আছে, সেই যে এটার আইডিয়াটা সেখান থেকেই নেওয়া হয়েছে, এটার যে সিংহগুলো সেখান থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট জানার জিনিস, অবশ্যই মনে রাখবে। আর এই যে সাঁচির স্তূপ বা এই যে সারনাথ স্তম্ভের মধ্যে আরও মোট চারটি প্রাণী ছিল, যেটা হলো মনে রাখবে হাতি, মানে এলিফ্যান্ট বা হাতি, তারপর ঘোড়া, ঠিক আছে, বৃষ, ঠিক আছে, এবং সিংহ। এই চারটি পশু বা চারটি প্রাণী ওই যে সারনাথের স্তম্ভের মধ্যে ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বারাণসী কোথায় অবস্থিত? এটা হলো বারাণসী মধ্য গঙ্গা সমতল ভূমিতে অবস্থিত। তোমাদের কোশ্চেন, তোমরা নর্মাল কোশ্চেন যদি করো, নর্মাল কোশ্চেন আসলে কি আসতে পারে? নর্মাল কোশ্চেন আসলে একটু ভাবো যে নর্মাল কোশ্চেন আসলে তোমাদের দিতে পারে কোন স্টেটে অবস্থিত, সেটা তোমরা সবাই জানো, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। কিন্তু এইভাবে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা তখন হয় কোশ্চেন কঠিন, তোমাদের মনে হয় তখন কোশ্চেন কঠিন। তো এই যে কোশ্চেনটা, এটার অ্যান্সার হয়ে যাবে মধ্যগঙ্গা সমতল ভূমি, অপশন এ মধ্যগঙ্গা সমতল ভূমি। ঠিক আছে, নেক্সট, উলুগানের নেতা কে ছিল? উলুগান, এখন তোমার কথা হলো উলুগান তো আমি শুনিনি, অনেকের কোশ্চেন হতে পারে আমরা তো উলুগান শুনিনি, উলুগান জিনিসটা আবার কি? উলুগান তো আমরা শুনিনি। এই উলুগান হলো, উলুগানের আরেক নাম হলো মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, উলুগানের অপর নাম হলো মুন্ডা বিদ্রোহ, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। বা মুন্ডা বিদ্রোহের অপর নাম কি? উলুগান, যে কোনো একটা এক্সামে চলে আসতে পারে। আচ্ছা, এই মুন্ডা বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুর মালভূমি অঞ্চলে মুন্ডা বিদ্রোহ হয়েছিল। তাহলে এখন এর নেতা কে ছিল? তোমরা আই থিঙ্ক জেনে গেছো, তাহলে এখন তোমরা বলতে পারবে বিরসা মুন্ডা বিদ্রোহের নেতা বা উলুগান বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, নিচের কোন গ্যাসটি দহনের জন্য প্রয়োজনীয়? তোমরা জানো, খুব সোজা, অক্সিজেন দহনের জন্য প্রয়োজনীয়, অপশন ডি। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে দহনের জন্য, তো এখন যদি দহন হয়ে যায় তাহলে এখন নেভাবো কী দিয়ে? তুমি নেভানোর জন্য ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড, যেটা তরল কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, লিকুইড, তরল কার্বন ডাই অক্সাইড, তরল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা একই কিন্তু ভিন্ন প্রোটন সংখ্যা, তাদেরকে কি বলা হয়? নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদেরকে কি বলা হয়? নিউট্রন সংখ্যা একই, তাদেরকে বলা হয় আইসোটোন, অপশন বি আইসোটোন। দেখো, আইসোটোন তো পড়লে নিউট্রন সংখ্যা একই, কিন্তু আইসোটোপ, এই যে আইসোটোপ, এটার কি ব্যাপার? এটা হলো প্রোটন সংখ্যা সমান, কিন্তু যে নিউট্রন সংখ্যা হলো সেটা অসমান,
সেটা ভিন্ন, এবং এদের এই যে আইসোটোপের এটার ভর সংখ্যাও অসমান, ঠিক আছে, ভর সংখ্যাও সমান নয়। চলো নেক্সট, সূর্যের বায়ুমণ্ডলের সবথেকে বাহ্যিক স্তর কোনটি? দেখো এটা কিন্তু কনফিউশন হতে পারে যে এখানে তো সূর্যের বলেছে, এটা কি করব, বা সূর্যের অনেকে দেখলে না ট্রপোস্ফিয়ার দিয়ে দিলে, অ্যাকচুয়ালি ট্রপোস্ফিয়ার হবে না, এখানে সূর্যের বায়ুমণ্ডলের কথা বলেছে, এটা হবে করোনা, ঠিক আছে। এটা কিন্তু যে তোমরা শুনেছো, এই করোনা না, এটা সূর্যের বায়ুমণ্ডলের বাহ্যিক স্তর, সেটা করোনা, ঠিক আছে। তাহলে নিচের স্তর কোনটা? ফটোস্ফিয়ার, এটা সবথেকে নিচের স্তর সূর্যের, ফটোস্ফিয়ার, সূর্যের সবথেকে নিচের স্তর হলো ফটোস্ফিয়ার। নেক্সট 16 নম্বর কোশ্চেন, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? সম্পূর্ণ ভারতীয় ব্যাংক রূপে কোনটি প্রতিষ্ঠিত হয়েছে প্রথম? ঠিক আছে, প্রথম প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, PNB, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কত সালে হয়েছে? 1984 সালে। কোশ্চেনটা দেখবে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ভারতীয় ব্যাংক। আচ্ছা, এখন তোমাদের বলে দিই, এই যে 84 সালে হয়েছে, এটার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, এর হেডকোয়ার্টার আছে, এবং লালা লাজপত রায়ের সময়, লাজপত রায়ের সময় এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রথম তৈরি হয়েছিল, লালা লাজপত রায়, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমাদের ইকোনমিক্স সাবজেক্টটা তোমাদের একটু ভয়ের বিষয়, ঠিক আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সম্বন্ধে আরও 2-3টা কথা বলছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে আছে, এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, শোনো কথাগুলো তোমরা। এখন দেখো ব্যাংকগুলো, এখন পুরনো অনেক কিছু ব্যাংক ছিল, এখন কয়েকটা ব্যাংকই আছে, পুরনো কিন্তু অনেক ব্যাংক ছিল, সেই ব্যাংকগুলোকে এখন মার্জ করা হয়েছে। মানে মার্জ করার অর্থ কী? মানে যদি দু-তিনটা জিনিস 4টা জিনিস একসাথে করা হয়, সেটাকে মার্জ করা বলে। তো এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে অন্যান্য ছোট কিছু ব্যাংক ছিল, এই ব্যাংকগুলোকে একসাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে মার্জ করা হয়েছে, ঠিক আছে। তো সেগুলো কি একটু বলি। সেগুলো হলো, নিউ ব্যাংক একটা ছিল, এখন নেই, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে মার্জ করা হয়েছে, নিউ ব্যাংক, নাম নিউ ব্যাংক কিন্তু অ্যাকচুয়ালি পুরনো ব্যাংক। নেক্সট ওরিয়েন্টাল ব্যাংক, তারপর ইউনাইটেড ব্যাংক, এই তিনটে ব্যাংককে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে মার্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট, ওয়াহাবি আন্দোলন কি? যারা দেখছো অবশ্যই কমেন্ট করো, ওয়াহাবি আন্দোলন কি? ওয়াহাবি আন্দোলন হলো ধর্মীয় দৃষ্টিতে প্রতিরোধ আন্দোলন। নেক্সট 18 নম্বর কোশ্চেন, ঐক্যের মূর্তি বা স্ট্যাচু অফ ইউনিটি, কনফিউশনে পড়বে না, ঐক্যের মূর্তি যদি খালি কোশ্চেনে থাকে কনফিউশনে পড়বে না, স্ট্যাচু অফ ইউনিটি, এটার বাংলা হলো ঐক্যের মূর্তি। তো এটা কোন রাজ্যে অবস্থিত? এটা জানো তোমরা সবাই, এটা গুজরাটে অবস্থিত, এবং এটার যে মূর্তিটা আছে, মূর্তিটা কার? মূর্তিটা হলো সর্দার বল্লভভাই প্যাটেল, বিভি প্যাটেল, ঠিক আছে, বল্লভভাই প্যাটেল। এটার উচ্চতা কত? এটার উচ্চতা হলো 182 মিটার। যদি ফিটে আসে তাহলে কি দিবে? 597 ফিট। চলো নেক্সট। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে স্ট্যাচু অফ ইউনিটি, এটা কোন নদীর তীরে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি এটা নর্মদা নদীর তীরে অবস্থিত, স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত, যেটা মনে রাখবে, যেটা 2018 সালে
প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা 2018 সালে কমপ্লিট করা হয়েছিল। নেক্সট, হুইচ সিটি ইজ কল্ড সিলিকন ভ্যালি। আচ্ছা, এটা ইংলিশে করা হয়েছে, মানে এটা বলেছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়। এটা তোমরা কমেন্টে জানাবে, ক্লাসের শেষে কমেন্টে জানাবে অবশ্যই। নেক্সট, নিচে কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? ভারতীয় বিপ্লবের জননী বলা হয় মাদাম ভিকাজি কামা। মাদাম ভিকাজি কামা ভারতের বিপ্লববাদের জননী বলে। নেক্সট, কে এই গ্রন্থটি লেখেন অশোক ও মৌর্য সাম্রাজ্যের পতন? এই গ্রন্থটি কে লেখেন? রমিলা থাপার, অপশন সি রমিলা থাপার এই গ্রন্থটি লেখেন রমিলা থাপার। নেক্সট, সুফি শব্দটি কোথা থেকে এসেছে? সুফি শব্দটি কোথা থেকে এসেছে সবাই কমেন্ট করো। সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে, এক ধরনের পোশাকের নাম থেকে সুফি শব্দটি, সুফি সন্ত, তোমরা শুনেছ সুফি সন্ত, এই শব্দটি এক ধরনের পোশাক থেকে এসেছে। নেক্সট, তেভাগা আন্দোলনের প্রধান কেন্দ্র কী ছিল? তেভাগা আন্দোলন এর প্রধান কেন্দ্র ছিল ময়মনসিংহ। ময়মনসিংহ ছিল তেভাগা আন্দোলনের প্রধান কেন্দ্র, ময়মনসিংহ। অপশন ডি ময়মনসিংহ। আচ্ছা, এই যে তেভাগা আন্দোলন, এই তেভাগা আন্দোলনের সাথে জড়িত কে ছিল বা নেতা কে ছিল? তেভাগা আন্দোলনের নেতা ছিল চারু। চারু ছিল তেভাগা আন্দোলনের নেতা। হু বিল্ড দ্য জগন্নাথ টেম্পল পুরী, মানে জগন্নাথ মন্দির কে আবিষ্কার করেছিল? দুটো কোশ্চেনে ইংলিশে করা হয়ে গেছে ভুল করে, ঠিক আছে কোনো ব্যাপার না। জগন্নাথ টেম্পলের প্রতিষ্ঠাতা ছিল অনন্ত বর্মন। অপশন এ অনন্ত বর্মন। জগন্নাথ টেম্পল যে আছে পুরীতে, তো এটার প্রতিষ্ঠাতা ছিল অনন্ত বর্মন। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, দ্বিতীয় বৌদ্ধ পরিষদ এটা অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে। বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। মনে রাখবে এটা কত সালে হয়েছিল? 383 বিসিতে, 383 বিসিতে হয়েছিল। এবং এই যে এটার সভাপতি কে ছিল? সাভা কামি। সাভা কামি এর সভাপতি ছিল। এটা কোন রাজার আমলে হয়েছিল? এটা হয়েছিল কালাশোকের আমলে। কালাশোক, মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট, কালাশোকের আমলে এর এই যে বৌদ্ধ সম্মেলন এটা হয়েছিল কালাশোকের আমলে। আর হ্যাঁ, যেটা সাবাকামি ওটা তো বলেই দিলাম, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, নিম্নলিখিত কোন ভারতীয় বিদ্রোহের সাথে বেগম হজরত মহল জড়িত ছিলেন? বেগম হজরত মহল, তোমরা জানো বেগম হজরত মহল 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সাথে জড়িত ছিলেন। এই সিপাহী বিদ্রোহ আরেক নাম কি? মহাবিদ্রোহ তোমরা বলতে পারো, মহাবিদ্রোহ বলতে পারো, ঠিক আছে। তো এই যে সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে হয়েছিল। 1857 সালে হয়েছিল এই যে মহাবিদ্রোহ। তোমরা এখানের কোশ্চেন হলো হজরত মহল যুক্ত ছিল, ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন হতে পারে, আরও দুটো কোশ্চেন হতে পারে যে দিল্লি থেকে কে জড়িত ছিল? দিল্লি থেকে জড়িত ছিল, এবং যে কানপুর থেকে কে জড়িত ছিল? দিল্লি থেকে জড়িত ছিলেন বাকত খা, এবং কানপুর থেকে জড়িত ছিলেন নানা সাহেব। নানা সাহেব ও তাতিয়া টোপি। নানা সাহেব ও তাতিয়া টোপি, ঠিক আছে। বাকত খা। নেক্সট, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কোনটি? সর্বাধিক বেশি স্বাক্ষর রাজ্য কোনটি? তোমরা জানো সর্বাধিক বেশি স্বাক্ষর রাজ্য হলো কেরল, এবং সর্বনিম্ন কোনটা? সর্বনিম্ন হলো বিহার। বিহার কিন্তু তখনকার দিনে 2011 সালের এটা আদমশুমারি, 2011 সালের যে সেন্সাস হয়েছে তখনকার দিনের, কিন্তু বর্তমানে বিহার কিন্তু আর সেরকম 2011 মতন নেই। 2011 থেকে এখন বিহার অনেক উন্নত। এখন বিহারে অনেক কিছু আছে, অনেক IPS IAS বিহার থেকে আসে। তো এখন কিন্তু বিহার আর সেরকম নেই। সর্বাধিক আশা করি নেক্সটে বিহার আর যে সর্বনিম্ন স্বাক্ষর আশা করি থাকবে না, ঠিক আছে। দেখা যাক যতদিনে
সেন্সাস আসবে আবার। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন বলেছে, রজমনামা কোন গ্রন্থটি ফরাসি অনুবাদ? রজমনামা হলো অপশন বি, মহাভারতের ফরাসি অনুবাদ। এই যে রজমনামা, এটা কে লিখেছিলেন? এটা লিখেছেন ফৈজি। ঠিক আছে। আচ্ছা, এই যে রজমনামা, এই রজম কথার অর্থ কি? রজম কথার অর্থ হলো যুদ্ধ। ফার্সি ভাষায় রজম কথার অর্থ হলো যুদ্ধ, এবং নামা কথার অর্থ কি? নামা কথার অর্থ হলো গল্প। তো এই যে যুদ্ধের গল্প, মানে মহাভারতের এভাবে নাম দেওয়া হয়েছিল, যুদ্ধের গল্প। মহাভারতের ফার্সি ভাষায় এরকম নাম হয়েছিল, যুদ্ধের গল্প। ঠিক আছে। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? জেলার কথা বলেছে। যদি ভারতের কথা বলা হতো, মানে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, সেটা আলাদা কোশ্চেন। আর এটা আলাদা কোশ্চেন যে কোন জেলার উপর দিয়ে গিয়েছে, এই যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে অপশন ডি তোমার রাইট অ্যান্সার, নদীয়ার উপর দিয়ে গিয়েছে। এখন নিশ্চয়ই একটা জেলার উপর দিয়ে যায়নি, আরও নিশ্চয়ই জেলা আছে। তো সেগুলো কী? 1 নম্বর হলো পুরুলিয়া, 2 নম্বর হলো বাঁকুড়া, তারপর বর্ধমান এবং তারপর হলো নদিয়া। এই চারটি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। চলো, আজকের লাস্ট কোশ্চেন। যারা এখনও লাইক করোনি, অবশ্যই একটা লাইক করে দিবে, এবং কমেন্টে আমি যে অ্যান্সারটা করতে বলেছি অবশ্যই কমেন্টে জানাবে। চলো, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম? হলো বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম। অপশন সি, বেগুনি। এখন সবথেকে বেশি তাহলে কি? লাল আলোর সবথেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল। ঠিক আছে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি। ঠিক আছে। তো আজকের 30টা কোশ্চেন এখানেই শেষ হলো। যারা আগের যে প্র্যাকটিস সেটগুলো আছে তারা দেখোনি, অবশ্যই এই প্র্যাকটিস সেটগুলো চেক আউট করবে, এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। যারা প্রিমিয়ার দেখছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। এভাবেই আমাদের সাথে যুক্ত থাকো, এবং অবশ্যই আমরা বেস্ট তোমাদের কন্টেন্ট দিব, এবং বেস্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, এবং সবথেকে বেস্ট ডিটেলস আমরাই দিব। তো চলো, আজকে এটুকুই। নেক্সট, অবশ্যই তোমরা যারা ফক ড্যান্সের ভিডিও দেখোনি, ফক ড্যান্সের ভিডিও এখান থেকে দেখে নেবে, এবং যে আমাদের ইডিয়মস ফ্রেজের যে ইংলিশগুলো একদম পুরো তোমাদের গল্পের মতন করা হচ্ছে, এবং ফক ড্যান্সের ভিডিও তোমরা একবার দেখলেই আর ভুলবে না। যারা নতুন আছো অবশ্যই তারা দেখে নেবে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ এবং বাই।